পাল্টা একটা কষিয়ে চড় মারতে চাইছে, তখন এত ভয় পাওয়ার তো কিছু নেই ভাই। একটা খুব সহজ জিনিস বুঝতে হবে, রিসোর্স ডিপ্লোমেসি বা রিসোর্স এক্সচেঞ্জের যে পলিসিগুলো ভারত এবং পাকিস্তানের মধ্যে ছিল, সেটাতে ভারত কিন্তু বরাবরই এটা চেয়েছে যে পাকিস্তান উপকৃত হোক। তাই জন্যই যেটা 80% অন পেপার ছিল, কখনো কোনো 90% জলও ছাড়া হয়েছে ফর বেটারমেন্ট অফ পাকিস্তান অ্যান্ড রিসোর্স অফ পাকিস্তান, যেটাতে পাকিস্তানে ইলেকট্রিসিটি, ইরিগেশন, ইন্ডাস্ট্রিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সবথেকে বড় কথা সাধারণ মানুষের জীবিকা চলে। আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ যেটা করছে সেটাকে খুব মডার্ন ওয়ারফেয়ারের একটা অংশ হিসাবে তুমি ধরতে পারো। আমি জানি না এটা কতটা রেলেভেন্ট এই ইন্টারভিউতে বলা, বাট একটা ওয়ার্ড আমি ইউজ করতে চাইছি যেটার নাম হচ্ছে ক্লাইমেট ওয়ার। আজকের ডেটে বুঝতে হবে ক্লাইমেট চেঞ্জ ক্যান বি আ ন্যাচারাল প্রসেস। ক্লাইমেট চেঞ্জ একটা জায়গার ধরো শুকা এলো, একটা জায়গায় কোথাও গিয়ে বন্যা হয়ে গেল, দ্যাটস এ ন্যাচারাল থিং, তাদের মধ্যে কিছু একটা ঘটলো, সেটাকে আমরা অ্যানালাইসিস করতে পারি, সেটাকে আগে থেকে আমরা বুঝতে পারি এরকম হচ্ছে, আমি কিভাবে প্রিকশনস নেব সেটা বুঝতে হবে। কিন্তু যদি কোনোভাবে এই যে ভারত যে জলটা দিত সেটাকে যদি প্ল্যান এবং স্ট্র্যাটেজিক্যালি বন্ধ করে ভারত আঘাত খাবার পরে, তাহলে কিন্তু সেটা হচ্ছে এমন একটা ইচ্ছাকৃত স্ট্র্যাটেজিকে ইমপ্লয়েড করা, যেই স্ট্র্যাটেজিটা কিন্তু ক্লাইমেট চেঞ্জ ঘটাবে পাকিস্তানের মধ্যে। এই ক্লাইমেট চেঞ্জটা যখন ঘটবে পাকিস্তানের মধ্যে, অ্যাপার্ট ফ্রম আমরা বারবার বলছি যে জল না থাকলে মানুষ জল পাবে না, ইরিগেশন জল পাবে না, পাকিস্তানের ইকোনমি আরও তলানিতে চলে যাবে, এগুলো সাধারণ একটা ছোট বাচ্চাও বুঝতে পারে কিছু বেসিক জিওগ্রাফিক পড়াশোনা করলে। কিন্তু যেটা দ্বিতীয় লেভেল অফ থিং ঘটবে সেটা হলো পাকিস্তানের মধ্যে সিভিল ডিসওবিডিয়েন্স ঘটবে। জল পাবে না, মানুষ খেপে যাবে। মানুষ কিন্তু খেপে গেলে তখন বর্ডার টপকে এসে ইন্ডিয়াকে পেটাতে যাবে না, তখন তাদের হাতের কাছে যে মিনিস্টার্সরা আছে তখন তাদের নিজের গভর্নমেন্টকে প্রথম হিট করতে যাবে। একটা জিনিস ভুলে যেও না, জল ছাড়া কিন্তু সৈন্যবাহিনীও বেশি দিন ধরে অ্যাক্টিভ থাকতে পারবে না। শুধু তাই নয়, ভীষণ রকমভাবে জানবে এনার্জি ক্রাইসিস হবে। এই এনার্জি ক্রাইসিসটার ঘটার পিছনে কারণই হবে ওয়াটার ইজ এ বেসিক রিসোর্স। সেখানে ইন্ডিয়া হিট করছে ইন এ ডিপ্লোম্যাটিক ওয়ারফেয়ার, সেইটা অফকোর্স একটা ক্লাইমেট চেঞ্জ ঘটাবে পাকিস্তানে, এবং এই ক্লাইমেট চেঞ্জটার এফেক্ট এমন হতে পারে, মার্ক মাই ওয়ার্ড, এত বড় হতে পারে, which can be compared to 5 নিউক্লিয়ার অ্যাটাকস। 5টি পারমাণবিক বোমা যা আক্রমণ করতে পারে, একটা ক্লাইমেট ওয়ারের একটা ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড সেটা ঘটিয়ে দিতে পারে। এবং সেটা কিন্তু এটা। এবার তোমার দ্বিতীয় ভাগে আসছে প্রশ্নের, যে ভারতবর্ষ যে জলগুলোকে রিজার্ভ করছে সেই জলগুলোও তো ভারতবর্ষের কাছে এক্সচেঞ্জ, which is very justified and scientific question। আমার ধারণা ভারতবর্ষ নিজে যখন ডিসিশনটা নিয়েছে তখন ভারতবর্ষ নিজের সাইডটা ভেবেই অ্যাডভান্স ডিসিশনটা নিয়েছে। এবার নিজের সাইডটা ভেবেছে মানে কি, ভারতবর্ষের কাছে প্রচুর ক্যানাল সিস্টেম তৈরি করার প্রভিশনস আছে, ভারতবর্ষের কাছে প্রচুর সায়েন্টিফিক রিজার্ভার্স আছে যেগুলো ভারতবর্ষ এতদিন ধরে তৈরি করে এসছে। হ্যাঁ, তাদের ব্যাপারেও কিছু ইন্টারন্যাশনাল অভিযোগ পাকিস্তান এর আগেও করেছে, ওয়ার্ল্ড ব্যাংক অবধিও গিয়েছিল ব্যাপারগুলো, কিন্তু সেটা কিছু প্রমাণ করতে পারেনি। কিন্তু ভারতবর্ষের কাছে যে রিজার্ভ থিওরিগুলো আছে, যে সায়েন্টিফিক ইমপ্রুভমেন্টস আছে, সেই সায়েন্টিফিক ইমপ্রুভমেন্টসগুলো আমার ধারণা ব্যাকডোরে ভারতবর্ষ অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে। এবং অ্যাপ্লাই করে ফেলেছে বলেই ভারতবর্ষ জানে যে জলটাকে ওখানে আমরা ব্যাকফ্লো করাবো, সেই জলটাকে আমরা কিন্তু কিভাবে ইউটিলাইজ করে নেব, সেইটুকুনি ক্ষমতা এবং সেইটুকুনি সায়েন্টিফিক প্রোগ্রেস ভারতবর্ষের কাছে আছে। আরেকটা কথা বুঝে নেওয়া দরকার, এখানে কিন্তু আমরা ওয়ার বা কনফ্লিক্ট যে অ্যাঙ্গেলেই তুমি ভাবো না কেন, একটা জিনিস বুঝে নাও, এটা কিন্তু ইজ এ ওয়ার অফ সায়েন্স। বিজ্ঞানকে কেন্দ্র করে ভারত নিজের প্রথম ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডটা নিল। সেটা কি করলো? জলটা বন্ধ করলো। ওভার এক্সেস জল হলে বৈজ্ঞানিকভাবে কি করে সেটাকে এনার্জিতে রূপান্তরিত করে সেটাকে ইউটিলাইজ করতে হয়, এবং আরও অনেক হাজারো প্রক্রিয়া আমাদের বিজ্ঞানীরা জানে এবং সেটা করে চলেছে দীর্ঘদিন ধরে। সেই বৈজ্ঞানিক ইমপ্রুভমেন্ট বা বৈজ্ঞানিক লেভেলটা কিন্তু পাকিস্তানের নেই। Pakistan is not scientifically that independent country or that country which has that much of glory. Pakistan কিন্তু obviously যদি সায়েন্টিফিক সাপোর্ট চায়, তাকে কিন্তু তার টেরিটোরিয়াল কম্প্রোমাইজে যেতে হবে উইথ চায়না অর উইথ আমেরিকা অর এনি আদার অ্যাডভান্স সায়েন্টিফিক কান্ট্রি। যদি সেটা যেতে চায়, সেটাও কিন্তু একটা অর্থ ব্যয়ী ডিসিশন হবে। এই অর্থটা যদি তাদের ইমিডিয়েট দিতে নাও হয়, তাদেরকে তাদের টেরিটরি কম্প্রোমাইজ করে হলেও এই টাকাটা যোগান দিতে হবে। তার মানে কি ঘটলো, অ্যাজ এ হোল যেদিকে ভারত পাকিস্তানকে নিয়ে গেল বাই হুক অর বাই ক্রুক, এদের কিন্তু পলিসি লেভেল ডিফারেন্স এনে ইকোনমিক কম্প্রোমাইজে যেতে হবে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। মানে
আর্থিকভাবে পাকিস্তানকে দেউলিয়া তো ছিলই, আরো তলানিতে ঠেলে দিতে দেওয়ার যা যা স্টেপ নেওয়া যায় সেটা ভারতবর্ষ নিল। এবং এর একটা দ্বিতীয় ভাগ বুঝে নাও, শুধুমাত্র এটা কিন্তু প্রাসঙ্গিক স্টেপ। কেন? কারণ সেটা শুধুমাত্র আজকে হিট করছে সেটা নয়, পাকিস্তানকে আজকে যে তলানিতে ভারতবর্ষ ঠেলছে, যেই টাকা দিয়ে ওরা এতদিন ধরে দিনের পর দিন নাশকতাকে তারা তৈরি করে গেছে, দিনের পর দিন স্কুল অফ টেররিজমকে তারা বাড়িয়ে গেছে, তাদের কাছে যে কাউন্টার হিটটা এলো, আগামী দিনে এমন একটা পর্যায়ে আসবে পাকিস্তান ইকোনমিক রিকভারি করতে পারবে না উইদাউট ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্সি। এবং সেই রাস্তাটা আজকে তৈরি করে দিল। এই কারণেই এবং এটা বুঝেই বহু পাকিস্তানি যারা এক্সপার্টস আছে তারা বারবার একটা কথা বলছে, দ্য ফিউচার ইজ ইকোনমি অ্যান্ড পাকিস্তান উইল লুজ দেয়ার। ভারতবর্ষ যদি কনভেনশনাল ওয়ারে নাও যায়, ভারতবর্ষ যদি কিছুদিন অবধি শুধুমাত্র ওয়ারটাকে কন্টিনিউ করে, সেইটা কন্টিনিউ করার রিজার্ভ তো তাদের কাছে নেই। শুভাশিস দা, এখানে তোমাকে একটু সঙ্গে রাখবো আমি। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কি করবে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ ভারত চায় যে ভারত শান্তিতে আলোচনা করে পুরো বিষয়টাকে সমাধান করতে। কিন্তু সত্যি পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটলো, তাতে করে ভারত কি এইভাবে আলোচনা করেই পুরো বিষয়টা এগিয়ে নিয়ে যাবে? সেদিকেই আমাদের পরবর্তী এই পর্যায়ে, এবং সেই পর্যায়ে সুভাষিস দা আমাদের সঙ্গে রয়েছেন। সুভাষিস দা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি এর আগে পর্যন্ত, পেহেলগাঁওয়ের আগে পর্যন্ত যা কিছু হয়েছে, ভারত কিন্তু আলোচনা করে, ভারত খুব একটা ওই ঘর মে ঘুসকে মারেঙ্গের অ্যাটিটিউডটা রাখে না। কিন্তু এবার একজন ভারতীয় হিসেবে আমি তোমার কাছে জানতে চাই যে এইবার ভারতের কি করণীয়? কারণ যেভাবে আমরা মঙ্গলবার দিনকে দেখলাম যে একদম ধর্ম জিজ্ঞেস করে করে টুরিস্টদেরকে টার্গেট করা হয়েছে, তাতে করে এবার ভারতের ঠিক কি করণীয়? ধর্ম জিজ্ঞেস করে বলা হয়েছে, যদিও দিস ইজ নট মাই সাবজেক্ট, একটা কথা বলে নেওয়া দরকার। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ম্যানুস্ক্রিপ্টস, মানে ওল্ড ম্যানুস্ক্রিপ্টস, ধর্ম কথাটা মানে কিন্তু ডিউটি। আর এই ডিউটিটা ভারতীয় সেনা এবং ভারতীয় যে কোনো বাহিনী খুব ভালো মতো জানে কিভাবে তারা করতে হয়। আর অন্য দিক দিয়ে দাঁড়িয়ে আমাদের যারা ধর্ম জিজ্ঞেস করেছিল তাদের ধর্ম হচ্ছে মুসলমান, যেটাকে বলা হয় মুসাল্লাম ইমান, মানে নিজের ইমানটা যে কোনো সময় যেন সেটা শক্ত থাকে, মানে ইট শুড বি অ্যাজ প্রোফাউন্ড অ্যাজ দ্যাট। সুতরাং তারা তাদের ধর্মের প্রতি কোনোভাবেই কি বলবো অনেস্ট নয়, এবং তাই জন্যে তারা অন্যের ধর্মের প্রতি ডিসঅনেস্ট হয়ে গিয়ে তাদেরকে ইল ট্রিটমেন্ট করলো। সুতরাং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা জানেও না এটার এফেক্ট কত দূর অবধি যেতে পারে। দেখো, আমি আগের প্রশ্নের উত্তরেই একটা কথা বললাম, ভারত ইজ এ প্রোফাউন্ড কালচারালি ডেন্স কান্ট্রি। ভারত এতদিন ধরে ভদ্রতা সহকারে দিনের পর দিন পাকিস্তানের বেয়াদপিগুলোকে মেনে নিয়েছিল, পাকিস্তানের বেয়াদপিগুলো একটা টেরার আউটফিট হিসাবে দেখেছিল এবং তাদেরকে কাউন্টার করেছিল। দেখো, আজকে যেটা নিয়ে তোমরা হয়তো প্রচুর আলোচনা করেছো এর আগে, সেটা হলো সার্জিক্যাল স্ট্রাইক। সার্জিক্যাল স্ট্রাইক ঘটনাটা কার বিরুদ্ধে করেছিল? পাকিস্তান সরকারের বিরুদ্ধে না, কিছু বাংকার্স, কিছু স্টেশন পয়েন্টার্স ছিল যেখানে ইনসার্জেন্টসরা ছিল বা টেররিস্টরা ছিল, সেই পয়েন্টার্সগুলোকে তারা নালিফাই করিয়েছিল। বাট দিস টাইম উই আর টকিং